নমস্কার। আজকে একেবারে সাধারণ দুটো আলুর রেসিপি শেয়ার করব। প্রথম রেসিপিটা গরম ভাতে খাওয়ার জন্য একেবারে উপযোগী। এর জন্য দরকার মতো আলুকে ঠিক যেভাবে আমি স্লাইস করে কেটেছি দেখতে পাচ্ছেন, কেটে নিতে হবে। এরকম একটু মোটা করে কিন্তু স্লাইসগুলো কাটবেন। তো আর পরিমাণ কম বেশি নিজের দরকার মতো যেরকম লাগবে সেই মতো নিয়ে নেবেন। আমি এখানে দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলের পরিমাণটা এমনভাবে দেবেন যাতে করে আলুগুলো জলের মধ্যে ডুবে থাকে। স্বাদ মতো নুন দিতে হবে। নুনের পরিমাণ একটু বেশিই দিতে হবে কারণ জলটা রয়েছে। আর অল্প একটু হলুদ গুঁড়ো দেবেন। তারপরে এই নুন আর হলুদ গুঁড়োটাকে একটু ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একবারে বাড়িয়ে রাখবেন। ফ্লেমটা বাড়িয়ে রাখলে দেখবেন 2 থেকে আড়াই মিনিটের মধ্যেই এরকমভাবে ফুটতে শুরু করছে। যখন এরকম ফুটতে শুরু করবে আলুগুলোকে একবার উল্টে পাল্টে দেবেন। তারপরে আরও মিনিট খানেক এটাকে ওই একইভাবে ফুটিয়ে নেবেন। তারপরে গ্যাস বন্ধ করে আলুগুলো সঙ্গে সঙ্গে জল থেকে তুলে নিতে হবে। খুব সাধারণ রেসিপি ঠিকই, কিন্তু তাকে রান্না করার পদ্ধতির ওপরে অনেকটা কিন্তু স্বাদ বাড়ানো কমানো যায়। দেখুন আলুগুলো তুলে নিয়েছি। এবার এটাকে মিনিট 5 একটু ঠান্ডা হতে দিতে হবে যাতে ওপরে জলটা পুরোপুরি ড্রাই হয়ে যায়। এদিকে গ্যাসে একটা কড়াইকে খুব ভালো করে গরম করে তাতে দরকার মতো সাদা তেল দিয়ে দিয়েছি। খুব বেশি তেল কিন্তু এই রেসিপির জন্য প্রয়োজন হবে না। তেলটাকে ভালো করে কড়াইতে ছড়িয়ে এবার ভাপিয়ে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। কড়াইয়ের সাইজ অনুযায়ী দিয়ে দেবেন, একটার উপরে একটা না দিয়ে ঠিক যেভাবে আলাদা আলাদা জায়গায় দিয়েছি সেভাবে দিয়ে দেবেন। এবার প্রথমে ফ্লেমটাকে একটু কমিয়ে রাখবেন, তেলটা ভালো করে গরম করে অবশ্যই আলুর পিসগুলো দিতে হবে। আর ফ্লেমটা প্রথমে একটু মাঝারি মতো রেখে 1-2 বার উল্টে পাল্টে নেবেন। একটু পরে পরে দেখবেন কালারগুলো একটু একটু চেঞ্জ হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই মিনিট খানেকের মধ্যেই একটু চেক করে দেখে নেবেন যে আলুগুলোর ওপরে খুন্তি লাগালে আলুগুলো খুব সহজে কেটে যাচ্ছে কিনা। দেখুন এইভাবে দেখবেন আলুর ওই খুন্তির যে কর্নারটা আলুর মধ্যে ঢুকে যাচ্ছে কিনা। তখন কি করবেন, ফ্লেমটাকে একদম বাড়িয়ে দেবেন, হাই ফ্লেমে রেখে আলুগুলো ফ্রাই করবেন। 2 দিক উল্টে পাল্টে প্রত্যেকটা যেন সমান কালার আসে সেই জন্য নাড়াচাড়া করে, আর ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন হবে না। এখানে আলু খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে 3 থেকে 4 মিনিট রান্না করলেই। আর একদম 2 দিক সুন্দর একটা সোনালি রং করে কিন্তু এখানে ভেজে নিতে হবে। আর টানা উল্টে পাল্টে নেবেন, তাহলে প্রত্যেকটা আলুর কালার সুন্দর রকম করে একই রকম করে সুন্দর হবে। তো সবগুলো যখন এরকম গোল্ডেন কালার হয়ে যাবে তখন বুঝবেন যে আলুগুলো ফ্রাই হয়ে গেছে। এবার এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। তেল ঝরিয়ে নিয়ে বাকি যে আলুগুলো রয়েছে সেই একই পদ্ধতিতে সেগুলোকেও কিন্তু ভেজে নিতে হবে। তো আলু ভাজা অনেকেই খান, কিন্তু ভাতের সঙ্গে একবার এইভাবে আলু ভাজবেন, আলুর টেস্ট আপনি অনেক ভালো পাবেন। একদম স্টার্চ ফ্রি হয়ে যাওয়ার কারণে কি হয়, আলুটার মধ্যে চিটচিটে ভাব একদম থাকে না। ভীষণ টেস্টি হয় এই আলুটা খেতে, মুখে দিলে একটা আলাদাই মজা পাবেন। বিশেষ করে বাড়ির বাচ্চারা ভীষণ খুশি হবে এইরকম একটা আলু ভাজা ভাতের সঙ্গে থাকলে। আমি আপনাদের ভেঙে একটা দেখাচ্ছি, দেখুন এত মোটা করে আলুর পিসগুলো করার পরেও কি সুন্দর সেদ্ধ হয়েছে। এবার চলে যাচ্ছি পরের আলু ভাজা বা আলুর রেসিপিতে। এটা কিন্তু আমরা মেদিনীপুরের যারা মানুষ তারা মুড়ির সঙ্গে খেতে ভীষণ রকমভাবে ভালোবাসি। মেদিনীপুরের মানুষ মুড়ি খেতে ভালোবাসে, আর সেই সঙ্গে যদি আলুর ভাজা থাকে তাহলে তো একেবারে জমে যাবে। তো এই আলুটাকেও ভাজতে গিয়ে কি সমস্যা হয়, এবং এই আলুটা খুব অল্প তেলেই ভাজা যায়, যে সমস্যাগুলো হয় সেটার জন্য আমি আপনাদের অবশ্যই পারফেক্ট কিছু টিপস দেব। আশা করি আপনাদের কাজে লাগবে। আলু এখানে 5টা মতো আলু মোটামুটি মাঝারি সাইজের এরকমভাবে কেটে জলে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখতে হবে। এতে করে কি হবে, আলুর এক্সট্রা স্টার্চটা বেরিয়ে যাবে, আলুর চিটচিটে ভাবটা অনেকটাই চলে যায়। যদিও আলু অনুযায়ী এই স্টার্চের ব্যাপারটা বা চিটচিটে ব্যাপারটা কম বেশি হয়। এবার 10-15 মিনিট পরে একটা স্ট্রেনারে দিয়ে দিয়েছি। আলুর জলটা একটু ভালো করে কিন্তু ঝরিয়ে নিতে হবে। ঝরিয়ে মোটামুটি একটু আলুটাকে শুকনো করে নিতে হবে।
তো আলুগুলো জল ঝরতে থাক, সেই সময় গ্যাসে একটা কড়াই বসিয়ে প্রথম কাজ এই আলুগুলো ভাজতে গিয়ে, মানে কড়াইতে যেহেতু কম তেলে ভাজা হয় কড়াইতে বসে যায়, সেই জন্য প্রথম কাজ হবে আপনার কড়াইটাকে খুব ভালো করে হাই ফ্লেমে গরম করা। তারপরে তেল দিয়ে দিতে হবে। এখানে বলেছি খুব বেশি তেলের প্রয়োজন নেই। তেলটাকেও আবার ভালো করে গরম করে কড়াইতে ছড়িয়ে দিতে হবে, আর অল্প একটু নুন ছড়িয়েও দিতে হবে। তাহলে যেটা হয়, সাধারণত আলু লেগে যায় না, কিন্তু তারপরেও অনেক সময় আলু লেগে যায়। তো তখন কি করবেন সেটাও আমি দেখাবো। তো প্রথমে আমি আলু ভাজছি না। আমরা আলু ভাজা দিয়ে, মানে মেদিনীপুরবাসী বিশেষ করে আলু ভাজা দিয়ে মুড়ি খাওয়ার সময় একটু বাদাম ভাজা থাকলে আরও ভালো লাগে, তাই অল্প একটু বাদাম ভেজে নিচ্ছি। এবং সেই বাদামটাকেও কি করে ভালো করে ভাজবেন সেটাও এখানে দেখিয়ে দিচ্ছি। বাদাম ভাজা খুব বেশি পুড়ে গেলেও ভালো লাগে না, আবার কাঁচা থাকলেও ভালো লাগে না। ভাজা একদম পারফেক্ট হয়েছে বুঝবেন কি করে, দেখবেন প্রত্যেকটা বাদাম কিন্তু ফেটে যাবে। যখন এরকম তেল দিয়ে বাদাম ভাজা হয়, বাদামগুলো কিন্তু আস্তে আস্তে তেলের মধ্যে ফেটে যায়। মানে বাদামের খোসার ভেতর থেকে বাদামের ভেতরের যে কালারটা সেটা দেখুন এরকম দেখা যায়। এরকম অবস্থায় এসে গেলে আর অল্প কিছুক্ষণ জাস্ট নাড়াচাড়া করবেন। হালকা একটু কালারটা একটু চেঞ্জ হলে বাদামটা তুলে নিতে হয়। একদম সময় বেশি লাগে না। তবে বাদামটা ফেটে যাওয়ার পরে ফ্লেমটাকে কমিয়ে দেবেন। তারপরে আরও জাস্ট কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে বাদামগুলো তুলে নেবেন। তো এটা আজকে রেসিপি ছিল না, তাও মাঝখানে যেহেতু ভাজলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। এবার যে তেল ছিল ওই তেলের মধ্যে আলুর দরকার মতো, মানে স্বাদ অনুযায়ী এখানে নুন দিয়ে দিলাম। এবার এর মধ্যে ফোড়ন হিসাবে একটু শুকনো লঙ্কা দিচ্ছি, আর হাফ চা চামচ মতো সাদা গোটা জিরে। এই লঙ্কা এবং সাদা গোটা জিরের যে গন্ধ, এটা আলুর স্বাদটাকে অনেকটাই বাড়িয়ে দেয়। আর সেই সঙ্গে মুড়ির সঙ্গে যেহেতু খাওয়া হয়, এর টেস্ট কিন্তু আরও বেড়ে যায়। আর অনেকেই এরকম শুকনো লঙ্কাকে ভাজা দিয়ে মুড়ি খেতে ভালোবাসেন। তো আমি এখান থেকে একটা শুকনো লঙ্কা তুলে রেখে দিচ্ছি, বাকিটা কিন্তু আমি কড়াইয়ের মধ্যে রেখে দিচ্ছি। এবার এর মধ্যে জল ঝরিয়ে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দেখে বুঝতে পাচ্ছেন আলুর মধ্যে সেভাবে জল কিন্তু খুব একটা নেই, জলটা প্রায় কিন্তু ড্রাই হয়ে গেছে। এবার আলুকে নাড়াচাড়া করে ফ্রাই করতে হবে। এখানেও আলুটা ভাজবো ফ্লেমটাকে বাড়িয়ে রেখে, কোনো রকম ঢাকা দেওয়ার দরকার হয় না। তবে আলু অনেক সময় কিছু আলু রয়েছে যেগুলো একদম সেদ্ধ হতে চায় না, সেক্ষেত্রে কিন্তু আপনি একটু অল্প সময়ের জন্য ঢাকা দিয়ে দিতে পারেন। এবারে উল্টে পাল্টে আলুগুলো ভাজবো। আলুগুলো আগেই আপনাদের বলেছিলাম যে কড়াইয়ের মধ্যে একটু নুন ছিটিয়ে দিলে আর আলু থেকে এক্সট্রা স্টার্চটা বের করে নিলে, কড়াইকে খুব ভালো করে গরম করলে আলু সাধারণত কড়াইতে লেগে যায় না। এবং সেই সঙ্গে হলুদটা যদি ম্যারিনেট না করেন তাহলেও আলু খুব সহজে লাগে না। তারপরেও কিছু কিছু আলু রয়েছে যেগুলো কড়াইতে কিন্তু লেগে যায়। ঠিক যে জিনিসটা আজকে আমার সঙ্গে হয়েছে, আমি চাইলে শেয়ার নাও করতে পারতাম। তো আমার মনে হলো যারা নতুন রান্না করেন তারা কিন্তু এরকম ক্ষেত্রে যখন আলু কড়াইতে লেগে যায় তারা কি করেন, আলুগুলোকে ঘেঁটে ফেলেন। তো আমি একটু কাঁচা লঙ্কা দিলাম, এটা অপশনাল। আলুগুলোকে ঘেঁটে ফেলেন। আলু কড়াইতে লেগে গেলেও এতটুকুও ঘেঁটে যাবে না, শুধু যদি একটু ধৈর্য ধরে এই টিপসগুলো ফলো করেন। তো দেখুন আমি আপনাদের দেখাচ্ছি যে দেখুন আলুগুলো কড়াইতে কিন্তু লাগতে শুরু করেছে। এই রকম যদি হয়ে যায় তাহলে আলুটাকে 1.5-2 মিনিট হাই ফ্লেমে রেখে ভাজবেন। ভাজার পরে তাড়াহুড়ো করে উল্টে না দিয়ে এটাকে গ্যাস বন্ধ করে দেবেন। গ্যাস বন্ধ করে 2 থেকে 2.5 মিনিটের জন্য একটু ঠান্ডা হতে দেবেন কড়াইটাকে। আপনি চাইলে এই সময় অন্য কাজ করবেন, কোনো অসুবিধে নেই। 2-2.5 মিনিটের বদলে যদি বেশি সময় রাখেন তাতেও কোনো অসুবিধে নেই। তারপরে এসে যখন দেখবেন উল্টাচ্ছেন, অনায়াসে আলু কিন্তু কড়াই থেকে উঠে আসবে। আর না হলে যেটা হয়, ধৈর্যের অভাবে আলু একদম ঘেঁটে যায়। ওই রকম অবস্থাতেই, গরম অবস্থাতেই যদি আপনি এটাকে নাড়তে শুরু করেন তাহলে দেখবেন আলুগুলো সব ঘেঁটে যায়। কিন্তু কিচ্ছু হবে না যদি আমি যেভাবে আপনাদের বলছি এটা ফলো করেন, তাহলে একেবারে আলু কিন্তু ঘেঁটে যাবে না। তো মানে যখন একদম উপায় থাকেই না, বা অনেকে কড়াই গরম হয়তো করতে ভুলে গেছেন, কম গরম করেই আপনি আলুটা দিয়ে দিয়েছেন, সেক্ষেত্রেও কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন। দেখুন আলু কি সুন্দর কড়াই থেকে উঠে এলো। তো এটা কিন্তু একবারে হবে না, আপনি দেখবেন উল্টে দেওয়ার পরে যে অংশগুলো লেগেছিল ভালো করে একটু তুলে দেবেন। তারপরে আবার সেম প্রসেসটা, মানে 1.5 থেকে 2 মিনিট আবার গ্যাস দিলে হাই ফ্লেমে ভালো করে আবার এটাকে গরম করে নেবেন।
দেখবেন আবার কড়াইতে লেগে যাচ্ছে। ঠিক একইভাবে আবার 2 থেকে আড়াই মিনিট বা 3 মিনিট ঠান্ডা করে রেখে তারপরে উল্টে দেবেন। আমি অল্প একটু হলুদ গুঁড়ো এখন অ্যাড করছি। কড়াইতে লেগে যায় বলে হলুদটা কিন্তু শেষের দিকে দিলেই ভালো। আর এই আলু তো অলরেডি দেখতে পাচ্ছেন লেগে যাচ্ছে। আমি হলুদটা পুরোটা মেশালাম না, ওপরেই রেখে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কড়াইতে আবার কিন্তু সেটা বসে গেছে। তো সেই জন্য আবার 2 থেকে আড়াই মিনিট এটাকে আমি ঠান্ডা হতে দেব, মানে গ্যাস বন্ধ করে দিয়েছি, ঠান্ডা হতে দেব। তার মাঝে হলুদগুলো একটু ওপরের আলুগুলোর সঙ্গে লাগিয়ে নিচ্ছি, যেগুলো কড়াইতে লেগে যায়নি। তো এবার এটাকেও ঠান্ডা করে দেখবেন খুব সহজে কিন্তু আলুগুলো উঠে আসছে। এই প্রসেসটা আপনাকে মোটামুটি 3 থেকে 4 বার ফলো করতে হবে। এবং শুধু যে আলু ভাজার ক্ষেত্রেই এটা কাজ হয় তা নয়, আপনি যদি মাছ ভাজতে গিয়েও কখনো দেখেন যে কড়াইতে লেগে যাচ্ছে, সেক্ষেত্রে তাড়াহুড়ো না করে আপনি ওটাকে ঠান্ডা হতে দেবেন। তারপরে এসে দেখবেন মাছ অনায়াসে কিন্তু উল্টে যাচ্ছে। মানে অনেকেই আছেন, বিশেষ করে যারা নতুন রান্না করেন তাদের ধৈর্য বড়ই কম, তো সেক্ষেত্রে কিন্তু খুব সমস্যা হয়। কিন্তু দেখুন আলু একদম ঘেটে যাবে না, প্রত্যেকটা আলু গোটা থাকবে। সুন্দর করে আলু কিন্তু ভেজে নেওয়া যাবে যদি আপনি ঠিক যেভাবে বললাম, তো সেইভাবে আপনি যেরকম মনে হবে যে 3 থেকে 4 বার বা আরও এটাকে আপনি ডিপ কালার করে ভাজতে চাইছেন, সেইভাবে কিন্তু ভেজে নিতে পারবেন। একটু ঠান্ডা করে করে উল্টে নেবেন। আর এই আলু ভাজাটা মুড়ির সঙ্গে একদম অসাধারণ লাগে বন্ধুরা, তবে অবশ্যই আপনি ভাতের সঙ্গেও খেতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের রেসিপি। সবাই ভালো থাকবেন।